ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের সাথে ভালোবাসা ভাগাভাগি করা, স্মৃতি আর জমে থাকা নানা গল্প। যাদের কাজে সকলে আন্দোলিত হয়, বিনোদিত হয়, কেমন কাটে তাদের ঈদ। আর তাদের মাঝে যারা ব্যক্তি জীবনে জুটি বেঁধে সার্থকভাবে চালিয়ে যাচ্ছেন সংসার, তাদের প্রতি যেন সকলের আগ্রহ একটু বেশিই থাকে। ঈদ ঘিরে শিল্পীদের ব্যস্ততা বাড়লেও তাদের নিজেদের জীবনে ঈদ উৎসবের আনন্দ কিভাবে ছড়িয়ে যায় তা জানতেই সেই সব তারকাদের সাথে আড্ডা দেব আজ। তারকা জুটির সাথে ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনয় শিল্পী যুগল মীর সাব্বির এবং ফারজানা চুমকি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দুজনকে একসাথে পেয়ে ভীষণ ভালো লাগছে। কেমন যাচ্ছে এবারের ঈদটা? ভালো, জ্যৈষ্ঠ মাস, বৃষ্টি, তারপরে কোরবানির ঈদ, কাঁঠাল সবকিছু মিলে তো ভালোই যাচ্ছে। আচ্ছা, কোরবানির ঈদে তো একটু ব্যস্ততা বেশি থাকে। হ্যাঁ, কোরবানি ঈদে ওই যে গরু কাটার পর বিলানোর যে একটা বিষয় আছে, ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, মীর সাব্বির এবং চুমকি দম্পতির 22 বছর রানিং। একটু পেছন দিকে যদি চলে যাই, প্রথম ঈদটার স্মৃতি আমি একটু চারণ করতে চাই। একদম প্রথম ঈদ, বিয়ের পরের প্রথম ঈদ। বিয়ের পরের প্রথম ঈদ এটা হচ্ছে 2004 সালে, রাইট? আমাদের প্রথম ঈদ নাকি তিনে? আমাদের 3-এ বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, তো ওই বছরই সম্ভবত আমাদের শেষের দিকে বোধহয় ছিল না, মানে কোরবানির ঈদ। মাঝামাঝি কিংবা শেষের দিকে ছিল মেবি। তো এটা আসলে ওইবারের ঈদটা আসলে আমাদের নিজেদের মানে একদম নতুন সংসার, আমরা নিজেরা অত গোছাতে পারিনি না, ফ্যামিলির সাথে মানে আলাদা করে আর ঈদটা করিনি। মানে সাব্বিরের আব্বা আম্মার সাথে ওদের বাসায় ঈদ করে সারাদিন থেকে সেটা কোথায় ছিল প্রথম ঈদটা? সেটা ছিল হাতিরপুলে আমার আব্বা আম্মা থাকতো। আচ্ছা, তো ওইখানে আমরা তো থাকতাম মগবাজারে, আমার চুমকি আলাদা, কিন্তু আমরা কোরবানি নিজের আলাদা করতে পারিনি এবার। আচ্ছা, ফ্যামিলির সঙ্গে, এবং ওইটা একটা আলাদা অন্যরকম মজা ছিল আর কি। সেটা আমাদের অনেক আনন্দের। ভাই, ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঈদ করাটা আমার কাছে খুব আনন্দের। আমারও তাই মনে হয়। আচ্ছা, 22 বছরের জীবনে যতগুলো ঈদ এসেছে, সব থেকে মেমোরেবল ঈদ কোনটা? আমার কাছে তো প্রতিটা ঈদই মেমোরেবল মনে হয়, এই কারণে অবশ্যই, কারণ আমি গত বছরে যে ঈদটা করেছি কিংবা তার আগের, আমার সন্তান হওয়ার পরে ফারসাদ যখন প্রথম আসলো, ও যখন বুঝতে শুরু করলো 1-2 বছর বয়সে যে এইটা গরু, এইটা খাসির, এবং আমাদের একটা সবাই মিলে যাচ্ছে, ওইটা কিন্তু আসলে স্মৃতি থেকে কখনোই যাবে না। আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে ও আমার বেবি হিসাবে প্রথম কোরবানি করতেছে, ও বুঝতেছে একটা জিনিস কোরবানি হবে, এই যে একটা, ওইটা আমার কাছে অনেক বেশি। ওরা খুব আনন্দ পায়, ওরা আনন্দ পায় ঈদের দিনটা। ওরা একটা তো পার্টিকুলার মেমোরি শুনলাম যে সবথেকে মনে রাখার মতো ঈদ। না, আরেকটা আমি বলি, একটা আমার মনে আছে, টার্কিতে একবার ঈদ করতে গেছি সবাই মিলে। না, টার্কিতে ঈদ করতে না, সরি, আমরা আমেরিকা যাচ্ছিলাম, তো টার্কিতে আমরা 3 দিন থাকবো। তো ঈদটা টার্কিতে পড়ে গেছে, তো আসলে ঈদের ফিলিংস ওইখানে আসলে বুঝলাম না। না, এটা চুমকি, কোরবানির ঈদের ফিলিংস কিন্তু আমরা বুঝি না, যেটা কিন্তু ওরা আবার হোটেল থেকে আমাদের যেটা দিয়েছে সুইট দিয়ে গেল, একটু যে চকলেট। না, এটা ঈদের কথা বলতেছো, এটা ঈদের কথা বলতেছো। কোরবানির ঈদে আমাদের সবচেয়ে, আমার মনে আছে যে কোরবানির ঈদে আমি সৈয়দুজ্জামান সেলিম, একবার আমরা থাইল্যান্ডে গেছিলাম, তারপর হচ্ছে আমরা 4টা ফ্যামিলি মিলে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেটা কি ঈদ করার জন্য? না, ঈদের ছুটিতে। ঈদের ছুটিতে ঈদটা ওখানে, কিন্তু আমরা কোরবানিটা এখানে করা হয়েছে, কিন্তু আমরা কোরবানিটা উপভোগ করতে পারিনি। আমরা ছিলাম চিয়াং মাই ওইদিনকে, যেদিনকে কোরবানিটা হয়। তো ওইটা মিসিং, মানে কোরবানি যে মিস করছি, সেইটা আমি প্রথম মনে হয়েছে যে দেশের বাইরে ফিল করছি। কারণ আমরা কোরবানির দিন সবসময় কোরবানি হয়, নামাজ পড়তে যাই, মাংস কাটাকাটি হয়, রান্না হয়, সবাই গরম একদম নতুন খাবারটা নিয়ে আসে, মানে আফটার ঈদ। তো সেই জিনিসটা তো মিস করতেছি। তখন আমরা কিন্তু ওইটা কিন্তু অনেক বড় একটা মেমোরি, যে কোরবানির ঈদে আসলে কোরবানি করতে পারছি না, আমরা বেড়ানোর জন্য গিয়েছি, ওই যে একটা মানে মিসিং আমরা যে করতে পারছি না, ওইটা কিন্তু আমার মনে আছে। ওইটা আমার খারাপও লাগে, আবার ভালোও লাগে, দুইটাই লাগে। একটা অন্যরকমই, একটা যেহেতু মিস করছি, এটা একটা ভালো লাগা।
হ্যাঁ আর একটা তারপর খোঁজেননি মানে যে হ্যাঁ কোথায় আমরা গরুর খুঁজেছি মাংস ওই কোথায় পাওয়া যাচ্ছে বাংলা ওই রেস্টুরেন্ট কোথায় চিয়াংমাইতে আমরা গরুর মাংস খুঁজে আমরা সবাই গরুর মাংস খাইছিলাম, এটা আমার মনে আছে। সবাই মিলে একসাথে। একসাথে। আচ্ছা এই তো গেল হচ্ছে মেমোরেবল ঈদের কথা, একসাথে থাকতে গেলে তো একটু ঠোকাঠুকি লাগেই। ঈদের সময় কখনো ঝগড়া লেগেছে? এরকম কোন ঈদের কথা মনে আছে? আমার তো ঝগড়ার কথা মনে থাকে না, চুমকির মনে থাকে? ভালো মনে থাকে, এখন থাকে, বলতে চাও না সবগুলো মনে থাকে না। না ঝগড়া তো লাগে। আচ্ছা ঈদের দিন বা ঈদের সময় ঝগড়া লেগেছে পার্টিকুলার? হ্যাঁ, আমি একবার ঝগড়া লেগে আমি চলে গেছিলাম আমার বাবা মার কাছে। ঈদের দিনে? ঈদের দিন প্রথমে চলে গেছে আমার ফ্রেন্ডের বাসায়, তারপর ওখান থেকে একদম আমার আব্বা আম্মার বাসায় চলে গেছে। না এটা চুমকি ভুল করতেছো। হ্যাঁ ঈদের দিন না, ঈদের আগে। এটা কোরবানি ঈদের দিন। আমার ছেলে তখন ছোট, আমার ছেলেকে ফেলে রেখে আমি চলে গেছি। ঝগড়া এমন পর্যায়ে চলে গেছিল। তারপর আমার ছেলে তো তার বাবা আনতে গেছে আমাকে, সে আনতে যাবে না, ওর মা কেন ওকে রেখে চলে গেল, এতটুকু তখন তারপরে কিভাবে হাতে পায়ে ধরে হাতে পায়ে আর ধরা হয়নি, আমি তো আমার ছেলেকে দেখে গলে গেলাম, আমি চলে আসছি। তারপরে ভাইয়ের রিঅ্যাকশন কি ছিল? নরমাল, আমি তো নরমাল, ঝগড়া তো একটা ক্যাজুয়াল ব্যাপার ফ্যামিলিতে। না ওটা একটা হয় না যে চুমকির একটা সব বুদ্ধি, সংসারেই হয়, তারপরে আবার নরমাল হয়ে যায়। চুমকি ঈদের যেহেতু ঢাকা থেকে কাছে আশুলিয়া, তো ঈদটা পারপাস করে ঝগড়ার একটা অজুহাত নিয়ে তো বাবা মার কাছে যাইতে পারলো, হয় আমরাও তখন বাধ্য হয়ে গিয়েছি। ইন্টেনশন কি ওইটাই ছিল? আমার তো মনে হচ্ছে এখন তাই। ঈদের শপিং নিয়ে কখনো ঝগড়া টগড়া হয়েছে? না না, কারণ আমি তো শপিং পছন্দ করি না। শপিং নিয়ে না, ও তো আমি সাব্বিরকে নিয়ে কখনো শপিংয়ে যাই না, মানে খুব কম। আমি আমার মতো করে কেনাকাটা করে আমি গিফট দেই, এটা আমার পছন্দ, আমি সবাইকে গিফট করি। মানে টাকাটা আসে কোত্থেকে? টাকাটা তো অবশ্যই অবশ্যই সাব্বির দেয়, কখনো আমিও তো টুকটাক কাজ করি, একদম যে কাজ করি না তা তো না, তা তো অবশ্যই। তাহলে মানে ব্যাপারটা মেইন টাকাটা ওই দিক থেকেই আসে, কিন্তু কেনাকাটা টাকার জায়গা থেকে নেই এখানে। হ্যাঁ, আর কেনাকাটা করে হচ্ছে যে ক্রেডিট কার্ড চুমকি আপুর কাছে, সেখানে মালিকানা। ক্রেডিট কার্ড আমি দেই না কখনো, ক্রেডিট কার্ড দেওয়া হয় না, টাকা দেয়, যা হয় ক্যাশ। যা হয় ক্যাশ। কারণ ক্রেডিট কার্ডের নাম্বারটা আমি তো দিব না, দিলেও আমি নিব না। শপিং করতে গিয়ে কি কোনো ঝগড়াঝাটির গল্প আছে? কখনো ঝগড়া লেগে গেছে? আচ্ছা এই প্রোগ্রামটা কি ঝগড়াঝাটি? বারবার খোঁজাখুঁজি করে ঝগড়ার আনন্দের দিন আমরা আনন্দের কথা বলবো, অসুবিধা কি? ও তো জানতে চাচ্ছে ঝগড়া জানতে অনুষ্ঠানের নাম হচ্ছিল ঝগড়া। না হয় না যে শপিং এ গিয়ে তো অনেক সময় ঝগড়া টগড়া লেগে যায়। আসলে হতে পারে, মনে শপিং থাকে এ যেটা হয় ঝগড়া টগড়া না, শপিং দেখা গেলো চুমকি একটা দোকানে ঢুকছে, তো সব খুঁটায় এটা আমার অস্বস্তি লাগে। তা আমি হয়তো ওখানে না দেশের বাইরে গিয়ে আমি ঝগড়াটা দেশের বাইরে যতবার গিয়েছি দেশের বাইরে, ততবার চুমকি ওই যে যেখানে ঘোরাঘুরি করে, আমি একটা নির্দিষ্ট জায়গায় ওয়েট করতে থাকি, কারণ হচ্ছে যে আমার ঘুরতে ভালো লাগে, ঠিক আছে, আমার করতে ভালো লাগে না। তো সেইটা নিয়ে আসলে ঝগড়ার কিছু নেই, সেটা চুমকি হতে পারে, অভিমান করে বলছে যে হ্যাঁ তুমি দেখবা না আমি পছন্দ করি, আমারটা একটু পছন্দ করে দিবা না, হইছে। এবং চুমকি সেখানে ধরেন ওর বড় দুলা ভাই, সে তার ওয়াইফের সঙ্গে অনেক ঘোরাঘুরি করে, মার্কেটিং করে, সেই রকমের উদাহরণের কথা বলছে যে হ্যাঁ তুমি দুলা ভাই তো অনেক শাড়ি কিনে দেয়, সেখানে আবার আমরাও গিফট পাই। এটা আসলে কি অভিমান, তার নেশা শাড়ি, এগুলো অভিমান থেকে মাঝে মাঝে। আল্লাহ জানো না বাচ্চাগুলি তার চেয়ে হারামি হয়েছে, কেমন ওদের কেনাকাটা শেষ, চলো হোটেলে চলে যাই, আমরা আমারটা বলে পরে কেনা হচ্ছে, পরে কখন। আচ্ছা যেহেতু ওরাও থাকবে না, মানে শপিং এর মধ্যে অত ঘোরাঘুরির মধ্যে ওরাও নাই, পরে কি নিজেরটা একা একাই করতে হয়? না করি কখনো, আবার দেখা গেল বাইরে গেলে হয় না যে এক জায়গায় গেলে ওখানে সেকেন্ড টাইম আর যাওয়া হয় না, অনেক সময় হয়তো কেনাই হয় না। আচ্ছা, আমরা অনেক ঝগড়াঝাটি করেছি, ঝগড়াঝাটির চ্যাপ্টার একদম ক্লোজ করে দিয়ে আমরা ভালোবাসায় ফিরছি। নিজেদের সব থেকে প্রেশাস মোমেন্ট? সেটা তো অনেক, সেটা তো 22 বছরে কত অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ তো আছে, কিন্তু সেখান থেকে এই মুহূর্তে কোনটি মনে পড়ছে? এরকম যে একবার বিয়ের পর আমরা বরগুনা যাচ্ছি লঞ্চে করে, তো সেদিকে আমার শুটিং ছিল,
তো শুটিং ছিল আমাদের লঞ্চটা ছাড়ে বিকাল 5টায়, বরগুনার লঞ্চ। ওই দিনকা চুমকিদের ফ্যামিলির প্রায় 30 থেকে 35 জন লোক আমাদের বরগুনাতে যাচ্ছে, এবং মোটামুটি সমস্ত কেবিন তারা বুক করা আমাদের। তো আমি আসতে পারছি না, মানে আমি 3টার সময় রওনা দিয়েছি, 5টার ভিতরে যেতে হবে, 3টা পর্যন্ত শুটিং করে তারপরে রওনা দিয়েছি, কিন্তু যেতে পারছে। ইন দ্য মিন টাইম আমি সদরঘাটের ওই যে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে থেকে ব্যাগ নিয়ে দৌড়ে মনে করো যে সদরঘাটে গেছি, এবং ওখানে একটা নৌকা ছিল, সেই নৌকায় আমি আমার জন্য কারণ ঘাটে রাখা যায় না তখন, যেহেতু আমি বরগুনার ছেলে, লঞ্চটা বরগুনার, ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে একটু 10টা মিনিট ওয়েট করার জন্য। তো লঞ্চ এরকম করে আছে, তো আমি গিয়া নৌকায় করে উঠেছি, সবাই তাকায় আছে আমার দিকে। এরপরে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট, সেটা হচ্ছে এই 35 জন লোক এবং সব মিলে যে লোক ছিল, ওই দিনকা আমার জন্মদিন ছিল লঞ্চে। সবাই মিলে লঞ্চের ভিতরে আমার বার্থডে উদযাপন করলো। হ্যাঁ, তো এটা আমার কাছে অনেক একটা আনন্দের প্ল্যানার ছিল, চুমকি সবাই মিলে, তো আমি ছিলাম। তো এটা আমি সারপ্রাইজ হয়েছি, আমার তো মনেই নাই, এরা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করছে, এরকম একটা ঘটনা মনে আছে আমার জন্মদিনের। আর চুমকির একটা জন্মদিন লঞ্চ জার্নি মেমোরেবল, চুমকির আর একটা সারপ্রাইজ আমরা দিয়েছি, খুব সুন্দর মোমেন্ট। হ্যাঁ, এটা একটা মোমেন্ট। আর একটা মোমেন্ট হচ্ছে চুমকির বার্থডে ছিল ওই দিন। চুমকি জানতোই না আমরা সমস্ত আমাদের যত অভিনয় বন্ধু বান্ধব আছে আমাদের, মানে ফ্রেন্ড যারা আছে, এরকম করে প্রায় 10-12 জন, শিমু, শ্রাবন্তী, এদের সবাইকে আমি প্রায় 10 মাস আগে বলে রাখছিলাম যে চুমকির যে জন্মদিনটা হবে আমরা চুমকিকে সারপ্রাইজ দেবো, এবং তোমরা কেউ চুমকিকে জানাবে না, আমরা ডিফারেন্ট ওয়েতে দিব, ঠিক আছে? তো ওই পরের দিন রাত্রেবেলা তো 12টা 1 মিনিটে ওর জন্মদিন, তো 8টার পর থেকে আমি লুঙ্গি ঢুকি পরে বাসায় নর্মালি বসে আসছি। চুমকি বসে ঘুমাইতে যাবো, এসে হঠাৎ করে একজন করে টুং টুং করে দিল, প্রথম আসলো জিতু। তারপরের দিন ছিল আবার দীপার বার্থডে, ওর বার্থডে একসাথে আবার, এবং ওই রাতে ও অবাক হয়ে প্রথম ভাবছে জিতু মানে দুষ্টামি করে একা আসছে। এরপরে 10 মিনিট পরে দেখা গেল যে জয় আসছে, এরপরে তার কিছুক্ষণ পরে আসলে শিমু আসছে, এরকম করতে করতে প্রায় 10-12 জন ও তখন বললো যে এটা কিভাবে সম্ভব। তখন আমরা বললাম, সেই সারা রাত আমরা মজা করলাম। ওই বার্থডেটা হচ্ছে কি যে আমরা সারা রাত মানে আড্ডা, এবং শেষটা আরো সুন্দর, যেটা সবচেয়ে মেমোরির গল্প, সেটা চুমকি মনে আছে নিশ্চয়ই। অবশ্যই। তারপরে আমি গাড়ি করে চুমকিকে নিয়ে ভোর রাত্রের দিকে ঘুরতে ভোরবেলায়, আসলে যেহেতু আমার শ্বশুর বাড়ি, ওর বাবা মার কাছে গিয়ে বললাম যে আজকে আপনার মেয়ের জন্মদিন, এই জন্য নিয়ে আসছি সকালবেলা। ফজরের নামাজ পড়ে তারা তো অবাক যে আমরা কেন এত সকালবেলা। তখন আমি বললাম যে আজকে আপনার মেয়ের জন্মদিন, এই জন্য নিয়ে আসছি। আমার ধারণা এটাও আমার ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ। ওকে, এরকম অসংখ্য মেমোরিজ। এখানে আমরা একবার 35 জনের টিমে চলে গেলাম, এখানে আবার বন্ধু বান্ধবের টিমে চলে গেলাম। চুমকি আপুর কাছে আমি একটু শুধু দুজনে মুহূর্ত শুনতে চাই। শুধু দুজনের মুহূর্ত কেক কাটা নিয়ে বলছো নাকি? কেক কাটা না, অন্য কোনো সুন্দর মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত। দুজনের মুহূর্ত তো অনেক আছে ফিক্সড। আচ্ছা, আপনি মনে করতে থাকেন, একটা ছোট ব্রেক থেকে আমি ঘুরে আসি, ব্রেকের মধ্যে মনে পড়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, আর সাথেই থাকুন। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় তারকা জুটি মীর সাব্বির এবং ফারজানা চুমকি। ওয়েলকাম ব্যাক। একটা মোমেন্ট মনে করতে করতে আমরা ব্রেকে গিয়েছিলাম। হ্যাঁ, মনে এসেছে। অসংখ্য মোমেন্ট তো আছেই, ওর মধ্যে আমি 2টা মোমেন্টের কথা বলবো। বিয়ের আগে সাব্বির আর আমি একবার ঝুম বৃষ্টি, সেই দিন আমি রিক্সায় করে সাব্বির আর আমি পুরা ধানমন্ডি এরিয়া, মানে মিনিমাম 1 ঘন্টা ঘুরেছি রিক্সায়, বৃষ্টিতে ভিজেছি। ওই দিনের যে ভালো লাগা, ওইটা আমার কাছে অনেক মেমোরেবল একটা টাইম। আরেকবার আমাদের বিয়ের পর প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের না প্রথম না সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। প্রথমবার চলে গেলাম আমরা মালয়েশিয়া, সেকেন্ড কথা বলবো ওদিন হরতাল ছিল, কি করব একবার ভাবতেছি চলো সোনারগাঁও হোটেলে যেয়ে থাকি আমরা,
তখন আবার ভাবলাম বাসা এখান থেকে এখানে সোনারগাঁ হোটেলে থাকবো হচ্ছে এত টাকা দিয়ে, আমার বাসাটাই তো হোটেলের মতো, মানে আমরা দুজনই তো, আর তো কেউ নাই। তারপর ওইবার হরতাল, আমরা রিক্সা করে সারা ঢাকা শহর ঘুরেছি এবং সোনারগাঁয়ে গিয়েছি ঠিকই, মানে লাঞ্চ করেছিলাম তাই না, লাঞ্চ করে আবার রিক্সায় ঘোরা, মানে ওইটা না আমার এখনও মনে পড়ে যে আমরা কত পরিমাণের ওই দিন রিক্সায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় নেমেছি, ঘুরেছি, খেয়েছি। ওই দিনটা না আসলে ওরকম আর সাব্বির সাথে হয়নি। সাব্বির কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেল যে সাব্বিরকে পাওয়াটাই মানে দুষ্কর হয়ে গেল। আচ্ছা, অনেক অনেক এরকম মেমোরি আসলে এত সুন্দর করে তো আপনি মনে রাখতেন না, তাই না? না, তাই না, ওইটা প্রেশাস হয়ে আছে, এরকম এক্সেপশনাল একটা দুইটা এর জন্য মনে আছে। এখন পর্যন্ত 22 বছর আমাদের নানান ঘটনা, নানান আনন্দ বেদনা, তারপর নানান রকমের মানে সুন্দর সুন্দর গল্প। সবার তো- লাইফে এতক্ষণ তো আমরা মানে রিয়েল লাইফ স্টোরি শুনলাম, একটু রিয়েল লাইফে চলে যাই। দুজনের একসাথে কত সংখ্যক নাটকে অভিনয় করা হয়েছে? খুবই কম সংখ্যক। দুজন কিন্তু কাজ খুব কম করেছি আমরা, একদমই কম কাজ করেছি। প্রথমত হচ্ছে আমি আমার জায়গা থেকে বলবো, আমি সাব্বের সাথে কাজ করতে খুব একটা কমফর্ট ফিল করি না। কেন? আমি জানি না, শুরু থেকে এটা হয় কি, আমার কাছেও যেটা মনে হয়েছে, আমিও একদিন বলছি চুমকিকে যে আসলে হয় কি, নিজে আমি আর চুমকি যখন আমরা একসাথে এত সময় থাকি, জীবনযাপন করি, সেইটা না মানে আবার যখন অভিনয় করতে যাই, আমার কাছে জিনিসটা না, অভিনয় করতে যাই যখন তখন আর এক রকমের লাগে। যখন তোমার সাথে যদি আমি অভিনয় করি এক রকমের অনুভূতি তৈরি হয়, আবার তোমার জায়গায় যদি চুমকি বসে থাকে অনুভূতির আর এক রকমের তৈরি হয়। বিশ্বাস করাটা একটা অন্যরকম জায়গায় মানে ইয়া হয় আমার কাছে, এটা কিন্তু ব্যক্তিগত রিয়েলাইজেশনের কথা বলছি। তো কারণ আমরা অভিনয় যখন করি তো বিশ্বাস করার চেষ্টা করি যে এই চরিত্রটা আমি বিশ্বাস করে করছি। ওই বিশ্বাসের জায়গায় একটু কখনো কখনো মানে খাত তৈরি হয়। এই কারণে আমার কাছে মনে হয়েছে চুমকির সাথে, আমি চুমকি বলছি যে তোমার সাথে অভিনয় করতে আমার আনইজি লাগে, চুমকিরও হয়তো এরকমের লাগে, আমি ঠিক জানি না। তাই কি? না না, তুমি আনিজির কথা কম বলেছো না, আমার বেশি আনিজি লাগে। এবং ওই যে হাজবেন্ড যেটা হয় না, ধরো একসাথে শুটিং করতে গেলে হয়তো বললো চুমকি আমাকে একটু ওইটা দাও তো, চুমকি আমাকে ওইটা দাও। কিংবা ধরো আমি হয়তো বলেই ফেললাম চুমকি তুমি এইভাবে করে ডায়লগটা বলো না, তখন আমি ওইটা নিতে পারি না। ওয়াইফ হিসাবে হয়তো ও হয়তো নিতে পারতেছে না, কিন্তু অন্য একটা অভিনেত্রীকে যদি আমি বলি যে তুমি এরকম করে না বলে এরকম করে বলো, তাহলে আমি এরকম করে উত্তর দিচ্ছি, তখন কিন্তু আমরা বোঝাপড়াটা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ তোমার মতো আমি করবো কেন, তুমি তোমার মতো করো, আমি আমার মতো। আবার আমরা ঝগড়ায় চলে যাচ্ছি। আমরা ঝগড়ায় যাব না, আমরা ভালোবাসায় থাকবো, ভালোবাসায় বাঁচি। কেন আমরা। ঝগড়া না তো। চাচ্ছিলে? এটা কিন্তু ঝগড়া না, এটা এক ধরনের মানে কি আমি জানি না, মানে ঝগড়াটা আসলে কি সেটা তো বুঝি না এখন পর্যন্ত। ঝগড়া কেন হয়, ঝগড়া কোথায়, ঝগড়া কি কারণে হয়, এটাই আমার কাছে ওই যে যখন বাপের বাড়ি চলে যায় তাহাকে ঝগড়া বলে। তাকে ঝগড়া বলে। তা ছেলেরা যখন বাবার বাড়ি চলে যায় তখন ছেলেরা তো বাপের বাড়িতেই ছেলেরা তো থাকে। যায় না, না। অনেক সময় যায় না, মানে ছেলেরা খুব কম যায়। মানে এরকম কখনো হয়েছে যে আমি কোনো ছেলে রাগ করে বাপের বাড়ি চলে গেল? এরকম আমার হয় না, কিন্তু আমি শুনিনি কখনো। আমিও হয় না, কখনো কিন্তু এমন যদি শুনিনি। হয়, যেমন যেমন হতে পারে না, যেমন নাটকের মানে আমরা তো অনেক চরিত্র করি, তো এখন এরকম হইতে পারে না যে চুমকি আর আমি থাকি আলাদা বাসায়, বাবা মা থাকে আর এক বাসায়, চুমকির সাথে আমার ঝগড়া হইলো, আমি রাগ করে আমার বাপের বাড়ি চলে গেলাম। যাওনি তো মানে জোর করে উনি বাপের বাড়ি চলে যেতে চাইছে কখনো। উনি Please জোর যাও, করে। একবার যাও প্লিজ। এটা ন্যাচারালি আসছে না স্ক্রিপ্টে। হ্যাঁ, আপনি ফোর্স করে এটা স্ক্রিপ্টে ইনক্লুড করতে পারবেন না, কিন্তু এটা খুব হওয়া ফেক উচিত, লাগছে। এটা হওয়া উচিত। শুধু মেয়েরাই কেন বাপের বাড়ি যাবে, ছেলেরাও যাবে বাপের বাড়ি। জান, কে নিষেধ করেছে? আমি কিন্তু বলে দিয়েছি আপনি 22 বছরে যাননি কেন একবারও? ওই যে জায়গাটা তো আমারটা আমি ছাইড়া যাবো কেন? এক্স্যাক্টলি। আচ্ছা, এটা তো হচ্ছে অভিনয়ের গল্প গেল। যেহেতু সাব্বির ভাই একজন নির্মাতা, তো ওনার ডিরেকশনে কি কাজ করার গল্পটা আছে? কাজ করেছি। কয়টা করলাম? ফুলের মতো পবিত্র। চারটার মতো কাজ করেছি। তারপরে এনটিভিতে গেল একটা সিরিয়াল সাপ পড়বে, সেটা করেছো। আচ্ছা, তাহলে মানে একটু শুনি কাস্টিং এর গল্প, যে টাকা পয়সার ব্যাপারটা সেভ করার জন্যই। একেবারেই না, আমি বলবো এই জায়গায় একেবারেই না। সাব্বির আমাকে নিয়ে কখনো প্রচুর টাকা দিচ্ছে। দাঁড়াও, সাব্বির আমাকে নিয়ে কখনো ভাবেও নি যে চুমকিকে নিয়ে একটা কাজ করব। এটা জীবন ওর মাথায় কাজ তাহলে কে কাস্ট করলো? কাস্ট করেছে চ্যানেল থেকে। প্রথম হচ্ছে একটা এনটিভির কাজ করেছি,
সেটা এনটিভি থেকে ওরা বলে দিয়েছে মোস্তফা কলসর সাব্বিরকে তখন ছিলেন, উনি যে বলছেন। চুমকিকে এটা নিয়ে চুমকিকে নাও। আর চ্যানেল আই 2টা না 3টা কাজ করেছি, সেটাও চ্যানেল আই থেকে হাসান ভাই বলে কেন দিয়েছে। সাব্বির ভাইয়া? ও কারণ হচ্ছে কি- আমাকে আর্টিস্ট কেন? মনেই করে না, না না, আমি যেটা ও ফিল করি, আমাকে আর্টিস্টই মনে করে না, আমি অভিনেত্রী মনে আমি করে যেটা না। ফিল করি সেটা হচ্ছে যে আমি অ্যাপ্রোচ করার চাইতে যখন চ্যানেল অ্যাপ্রোচ করে, কারণ আমি আমার ওয়াইফকে, এটা তো আমার ওয়াইফ, আমি অভিনেত্রী হিসেবে অ্যাপ্রোচ করতে গেলে একরকমের মনে হয়। আমি সবসময় চাইছি, এটা খুব বিশ্বাস করি কথাটা বলতেছি, আমি চাইছি যে আমার নির্মাণে চ্যানেল কিংবা কর্তৃপক্ষ যাতে বলে যে এই শিল্পীটাকে তোমরা নাও, তখন আমার কাছে অনেক আনন্দ লাগে। এটা আমার বিশ্বাসের জায়গা থেকে Okay. বলছি। আর চুমকি যেটা মিস করছে, যেমন ধর একটা নাটক আমি করছি, নাম হচ্ছে বাতাসের ঘ্রাণ। সেই নাটকে চুমকি কিন্তু কাস্টিং হয় না, চুমকি অটো কাস্টিং হয়ে গেছে। কারণ আমরা আমেরিকাতে ঘুরতে গেছি, সেটা তো ঘুরতে ঘুরতে different শোনো, ঘটনা। এবং ঘুরতে ঘুরতে আমরা একটা ডকুমেন্টারি টাইপের নাটক বানাইছি, এবং সেটাতে চুমকি যখন প্রেগনেন্ট ছিল আমার সেকেন্ড বেবি হওয়ার আগে, এবং আমরা কিন্তু সেই যখন বেবিটা হয় আমার সেকেন্ড বেবি, সেদিনকে আমরা হসপিটালে শুটিংও করছি হওয়ার পরে, মানে গল্পটা এরকম ছিল। তো এইটা কিন্তু আসলে যখন করছি তখন আমার কাছে নাটক এবং জীবন দুটো তখন একই জায়গায় মার্চ করার চেষ্টা করছি। তখন আমার কাছে মনে হচ্ছে একজন অভিনেত্রী, একজন মা, একজন স্ত্রী, এই তিনটা চরিত্র ওই নাটকটার মধ্যে আছে। ওইটা কিন্তু আসলে নাটকের ভিতরে একটা ওইটা জীবন একটা স্মরণীয় ঘটনা তোমার আমার আমার life-এ। দুজনের লাইফে, আমি মনে করছি এটা। দুজনের লাইফে। এবং এটা আমাদের ইবনে হাসান খান উনি বলছিল যে আপনি এটা বানাইছেন, আমি বললাম যে হ্যাঁ, তো এটা আমাদের দিয়ে যান। তখন বললো যে কত টাকা দিতে হবে, আমি বললাম যে ভাইয়া আমরা তো আসলে টাকা চাচ্ছি না এটার জন্য। বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি আপনার টাকা দিচ্ছি। তো ওটা চেক দিয়ে দাও। চুমকি আমি বললাম চুমকি আমরা যে গেলাম, মানে এটা তো আসলে বিক্রির জন্য না, বিক্রির জন্য বানাইনি, শখ করে করেছে করে যে করে যে আমি ঘুরতেছি, ঘুরতেছি, এর মধ্যে প্রেগন্যান্ট, বসে বসে ডকুমেন্টারির মতো একটা একটা থেকে গেল। দারুণ একটা- তো এটা হাসান ভাই খুব পছন্দ করেছিল, ওরা নিয়ে নিয়েছে। নাটক জীবনের দর্পণ। হ্যাঁ অবশ্যই, নাটক জীবনের দর্পণ না, নাটক জীবনের ভিতরেই এক অন্যরকম নাটক, নাটক জীবনের ভেতরে অন্যরকম অন্যরকম নাটক। নাটক। ওকে ওকে, আচ্ছা একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে এসে আরো গল্প হবে এই প্রিয় জুটির সাথে। ব্রেকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, সাথেই থাকুন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি রুহানি সালসাবির লাবণ্য, আর আমার সাথে আছেন আমাদের সবার পছন্দের অভিনয় যুগল মীর সাব্বির এবং ফারজানা চুমকি। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, ঈদের আয়োজনে আছি, ঈদের রান্নাবান্না নিয়ে একটু কথা না বললেই হয় না। অবশ্যই। চুমকি আপুর ঈদ স্পেশাল রেসিপি কি, যেটা ছাড়া সাব্বির ভাইয়ের ঈদ হয় না? চুমকি একটা রেজালা করে খাসির মাংসের, যেটা খুব মজা হয়, ভালো লাগে আমার কাছে। ওকে, আরেকটা জিনিস করে সেটা হচ্ছে এটা ও বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি, সেটা হচ্ছে ওই যে এটা কি জানি চুমকি, একটু ওই যে কাটা মশলা কাটা দিয়ে মশলা গরুর দিয়ে মাংস। আচ্ছা আচ্ছা। এটারও চুমকি স্পেশাল ভালো। এবং চুমকি শুধু আমরা না, চুমকির ভাগ্নে ভাগ্নিরও পছন্দ আর করে। কিছু না স্পেশাল? আর তো পোলাও রান্না করে ভালো, আর ফিক্সড আমাদের বাসায় কমন পায়েস থাকবেই। পায়েস। পায়েস পছন্দ ভাইয়ার? আমার না, চুমকিরই সবচেয়ে বেশি পছন্দ। একদমই না, তোমারই পছন্দ। মিষ্টি, আমি সেমাই পায়েস, পছন্দ করি, সেমাই। সেমাইটা আমি পছন্দ করি, ও আবার সাব্বির পায়েস পছন্দ আচ্ছা, করে। সাব্বির ভাইয়া কখনো রান্না করে চুমকি আপুকে খাইয়েছে? তাই সাব্বির রান্না অনেক মজা। খেয়ে বলছেন নাকি এটা একদম ইমাজিনেশনে খেয়ে, বলছেন? খেয়ে। এই তো কিছুদিন আগে তো রান্না করলো। ও হচ্ছে কি ওই যে মাছ, তারপরে মাছ দিয়ে সবজি টবজি যেগুলো করে ওই টাইপের রান্না ভালো পারে, মানে হেলদি রেসিপি এরকম? হেলদি রেসিপি। আচ্ছা, কিছুদিন আগে করলো ট্যাংরা মাছ দিয়ে পালং শাক, ওটার মধ্যে আবার কি দিলা, বরবটি, আলু, বেশ ভালো লাগলো। আমার কাজের বুয়া বলে কি, আপা আপনার চেয়ে তো ভাইয়ার রান্নায় মজা বেশি। কি সারা বছর আমি সার্ভিস দেই? আমার এক কাজ করো, ভাইয়াকে এখন থেকে রান্না করতে বলো। আমাকে পরে আবার কয়েকদিন পরে সাব্বির তুমি আজকে রান্না করো, আমি তখনই ভাবলাম যদি আমি এখন রান্না করতে যাই তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রায় বলবে যে রান্না করো রান্না করো, আমি দরকার কেমন যে না শরীর ভালো না, আজকে রান্না করতে পারবো না। শরীর আসলে ভালোই একদিন ছিল। করছি ঠিক আছে, হ্যাঁ, আমি যে শরীর পারি, ভালোই ছিল। আমি যে পারি সেটা তো প্রমাণিত, আছে। এখন হ্যাঁ। প্রতিদিন করলে তো দেখা যাবে যে আমি না না না, সব আইটেম প্রফেশন চেঞ্জ হয়ে গেল। শেফ।
আচ্ছা সাব্বির ভাইয়া, চুমকি আপুর দুটো ভালো দিক, দুটো খারাপ দিক। চুমকি ভালো দিকে যে চুমকি অকপটে সত্য স্বীকার করে, যা বলা সেটা মুখের উপরে বলে দেয়। না, এটা তো পছন্দ করার কথা না। কোনটা? এই যে সেটা তোমার সত্যি কথা তোমার বলে, এটা তো ওনার না, perspective, আমার হ্যাঁ। perspective। তোমাকে যখন জিজ্ঞেস করবে তখন তুমি বলবা তোমার আমার একটু ভালো ফ্লোর দিক কি। দেন আপু, একটু মানে বলুক, বলছি যে একটা এই মানুষ যে- একটু বলার সুযোগ পাক। এই যে এক্স্যাক্টলি, মানে এই যে সত্য কথা বলার যে সাহস এবং ইনিয়ে বিনিয়ে কথা না বলা, হ্যাঁ, এই ভনিতা কম, এই বিষয়টা একটা চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য চুমকির, এবং এটা আমি মনে করি মানুষ হিসাবে তার সততা এবং মমতা দুইটাই প্রমাণ দেয় এই জিনিসটাই। একটা নাম্বার ভালো 2, গুণ। আর দ্বিতীয় গুণ হচ্ছে যে ভালো মা, ভালো স্বামী। ভালো স্ত্রী। ভালো স্বামী বলেছে। ভালো স্ত্রী, ঠিক আছে। স্বামী তো আমি নিজেরটা নিজে বললাম। ভুলে যেটা বলছি সেটা হচ্ছে যে চুমকি অবশ্যই ভালো একজন মা, সেটা অনেক ভালো গুণ। এবং মানে স্বামীর কথাটা যেটা বলছি যে ভালো স্ত্রী হয়েছে বলেই আমার মতো স্বামী সে এখনো সহ্য করে যাচ্ছে। ওকে গ্র্যান্টেড। মন্দ দিক 1। মন্দ হলো যে এই যে সত্য কথা যে সবসময় সব জায়গায় বলা যায় না, বলতে হয় না। কেউ মন খারাপ করতে পারে, কিংবা ধরেন কেউ আহত হতে পারে, সেটা চুমকির মাঝে মাঝে মাথায় থাকে না। যেমন আমি বলি, একটা উদাহরণ দিই। এক খুবই পরিচিত চুমকির সাথে দেখা হয়েছে, চুমকির সাথে কথাও হয়েছে। আমি তখন চুমকি পরিচয় করে দিই, চুমকি ওই যে ভাইয়া তুমি চিনছো? কি জানো আপনি, কোথায় যেন আপনাকে দেখছি। এখন এটা করি না। না, এটা আমি তারপর বলছি যে সাব্বির আমাকে বললো যে মেয়ে এইভাবে বললে ওনারা তো অপ্রস্তুত হয়ে যায়। তো এটা আসলে এখন change এখন ওই যে করতে ভালো হয়েছে। গুণের যেটা এই যে সত্য কথা বলা, এর যেমন পজিটিভ সাইন আছে, এটা নেগেটিভ সাইন হচ্ছে এটা, সেটা ওকে বললাম। ওকে, মন্দ আর- দিক 2। আর নাম্বার 2 মন্দ দিক, সেটা হচ্ছে যে স্বামীর উপর একটু খবরদারি করে সবসময়। এটা তো মানে স্ত্রীদের সহজাত মন্দ দিকগুলো প্রবৃত্তি। এছাড়া তো মন্দ দিক এটা আর তো খুঁজে পাচ্ছি না, এই জন্য বললাম, নিজের উপরে দায় চাপাই নিলাম। আর কিছুই নেই। আর কিছু নেই। বাহ, থ্যাংক ইউ। ওকে। জানতে চাইছে 2টা, এখন 100টা জানতে চাইলে 100টাই বলতে পারবো, কিন্তু জানতে চাইছে তো 2টা। দুইটাই তো ঠিক মতো বলতে পারবো। হ্যাঁ, নাম্বার 2 তো গোজামিল দিয়ে দিলেন, গোজামিল দিয়ে তাই না? আচ্ছা যাই হোক, চুম্বি আপুর কাছে চলে আসি। সাব্বির ভাইয়ার ভালো আমারও কি দিক একই 1। প্রশ্ন? হ্যাঁ, ভালো দিক 1। ভালো দিক 1 হচ্ছে সাব্বির অনেক পরিশ্রমী একটা ছেলে, কাজের জায়গায় ভীষণ অনেস্ট। এই তো বলে ফেললাম 1। 2 ভালো মানুষ। ওকে, মন্দ দিক। মন্দ দিক হচ্ছে হঠাৎ করে আননেসেসারি রেগে যায়, এবং সেই রাগটা হচ্ছে অনেক সময় এক্সট্রিম লেভেলে চলে যায়। এটা আমার কাছে একটা খারাপ দিক মনে হয়। আচ্ছা, আর মন্দ দিক 2। মন্দ দিক 2 হচ্ছে ও যখন কাজে ঢুকে যায় এত বেশি ওটার মধ্যে ইনভলভ হয়ে যায় যে ও আমাদের কথা ভুলেই যায়। এটা আমি মন্দ দিক কি বলবো, মনেই আচ্ছা। থাকে না। ওকে, আপনি কি সাব্বির ভাইকে কিছু বলতে চান যে তোমার এই জিনিসটা চেঞ্জ করা উচিত? সেটা হয়তো বা মানে ব্যস্ততায় বা নানা কারণে বলা হয়ে ওঠে না, সো আজকে যদি ঈদের আয়োজনে সবার সামনে বলতে চান। না, কিছু বলতে চাই না, কিছু চেঞ্জ করা দরকার নেই, যেরকম আছে ওরকমই থাক। ভাই বেশি চেঞ্জ করতে গেলে আবার হিতে বিপরীত হইতে পারে। সাব্বির ভাইয়ের কিছু বলার আছে যে কিছু? যেমন আছে তেমনই থাক। হ্যাঁ, চুমকির যেটা বলতে চাই আজকে ঈদ উপলক্ষে, খুব সিরিয়াস কিছু বলবো। এই আপনার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি আপনার যেটা যেটা মানে আপনার মনের চাওয়া, যে এটা যদি একটু চেঞ্জ হতো এটা ভালো হতো আমার জীবন যাপনের জন্য। এই যে আমাদের জীবনে তাকাই আছে না, এই তাকানোটা আরো যদি নরম ভাবে তাকায় তাহলে ভালো। তাকানোটা তুমি ঈদ উপলক্ষে please, এর চাইতে আরো তুমি সুন্দর please কমপ্লিমেন্ট। সুন্দর করে দেখে নিও আমার তাকানোটা কি নরম ছিল না গরম ছিল। তাই তো, এটাই সত্যি যে একটু নরম করে তাকাবেন একটু চুমকি নরম- আপু এখন নরম থেকে। করে তাকালে ভাল লাগে। ঠিক আছে। বাবা সুন্দর লাগতেছে। আচ্ছা, যে কথা হয়নি বলা, অনেক কথা হয়ে গেছে 22 বছরে, তবুও থাকে না যে কোনো কথা বলা হয়নি বা বলার সুযোগ হয়ে উঠছে না, আজকে সবার সামনে বলে দিতে পারেন।
না আমাদের তো অনেক সব কথাই মোটামুটি বলা শেষ। আচ্ছা, বলা আর কি শেষ, বলবো? রিসেন্ট বলা হয়নি, হয়তো অনেক আগে বলা হয়েছে। আর কি চুমকি বলো তো, তোমার আগে তোমারটা শুনি। ভাই তোমাকে জিজ্ঞেস করছে, তুমি বলো। ভাই না, বোন, দুজনের বোন, কাছে। আপনাকে জিজ্ঞেস করতে আপনি বলেন, অসুবিধা কি? দুজনের কাছেই। না সাব্বির, আগে তো সাব্বিরকে বলেছো, কোশ্চেনটা ছিল সাব্বিরের মানে আমি কাছে। জাস্ট তাকিয়েছি আপু, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। যে কথাটি এখনো বলা হয়নি, হ্যাঁ, এমন কোনো কথা নাই নাই যে যে, বলা হয়নি। আচ্ছা, যেটা রিসেন্ট সব বলা কথা বলা হয়নি, হয়ে হয়তো গেছে। অনেক আগে বলা হয়েছে। সাব্বির, তুমি খুব মাথা ঠান্ডা রেখে আমার সাথে কথা বলবা। আর আমি বলছি যে চুমকি, আমরা যেহেতু 22 বছর একসঙ্গে আছি, আমাদের সন্তানরা বড় হচ্ছে, আমাদের সন্তানদের জন্য মা হিসেবে তুমি যেটা করছো, এই আদর, এই ভালোবাসা দিয়ে ওদেরকে আরো সুন্দর করে আগলে রাখো। দারুণ দারুণ দারুণ। একদম শেষ দিকে চলে এসেছি, দর্শকদের জন্য দুজনে কি বলবেন? দর্শকদের জন্য তো বলতে চাই যে এই কোরবানির ঈদ হচ্ছে একটা স্যাক্রিফাইস, একটা আত্মত্যাগের মহিমায় এই কোরবানি আমরা উদযাপন করি। তো জীবনের চলার পথে আমরা এই ত্যাগের গল্পটা যেন মাথায় রাখি, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা দিয়ে আমরা সবাই সবাইকে আগলে রাখি। যেভাবে করে আমরা আছি, ছোট্ট জীবন, অনেক ভুল ত্রুটি হয়, অনেক ধরনের চলার পথে অনেক অনেক ধরনের ঝামেলা হয়, চলার পথে অনেক ধরনের বলা চলা সমস্যা হয়, ভুল হতে পারে, কিন্তু যেহেতু আমরা সবাই মানুষ, তো এই ভুলগুলোকে আমরা পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা এবং দর্শকদের জন্য এটা আমার চাওয়া। চুমকি আপু, সবাইকে আমি বলবো যে সাব্বিরের সাথে একমত হয়েই বলছি যে ইদানিং এত উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে আমাদের সমাজ বলো, সারা ওয়ার্ল্ডে। আমি চাই যে সবাই যেন মাথা ঠান্ডা রেখে পথ চলতে পারে, মানে উচ্ছৃঙ্খলতা না হয় না, হঠাৎ করে কথা বলতে বলতে ইদানিং দেখি ইয়াং ছেলে মেয়েরা এই মারামারি লেগে একদম এক্সট্রিম লেভেলে চলে যায়। তো ওইটা না করে সবাই ঠান্ডা মাথায়, মানে ওই ঘটনা ঘটার আগেই যেন মাথাটাকে ঠান্ডা রেখে ওরা কাজ করে। আর সবাই ভালো থাকুক। আমি একা ভালো থাকলে হবে না, আমার পাশে যারা আছে তারা যেন ভালো থাকে। যতটুকু আমাদের সম্ভব আমরা যদি পারি উপকার করব, না পারলে কাউকে অপকার করব না। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দুজনের সাথে দারুণ সময় কাটলো। তো সময়টা যেহেতু আমাকে টাটা বাই বাই বলছে, দর্শকদেরকে এখন আমার টাটা বলতে হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এভাবে ভালোবাসায় থাকবেন, ভালোবাসায় বাঁচবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু অন্যভাবে শেষ করতে চাই, সাব্বির ভাইয়ার আবৃত্তি দিয়ে। হ্যাঁ, সো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপরে আপনার আবৃত্তি দিয়ে আমরা বাড়ি ফিরবো। ওকে? ওহ, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ডিবিসির ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমি রুহানি সালসাবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় অন্য এক তারকা যুগলকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ডিবিসি নিউজে। আজকের মতো ঈদ মোবারক। ডিবিসি নিউজের সাথেই থাকুন। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে সেই শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। ঠিক সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউয়ের জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ঝঙ্কঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচড়ে টান মেরে বললে, ওঠ ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে ভুলতে পারল না কোনোদিনই। বিশ্বাস না হয়তো
চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল, শত ঝর্ণার জল।